নমস্কার, নিউজ কোম্পানির টক করে আপনাদের স্বাগত। আজকে আমাদের সাথে যিনি আড্ডা দেবেন তিনি এবারে বিধানসভায় যে কজন সবথেকে কম বয়সী যারা দাঁড়িয়েছেন ক্যান্ডিডেট হিসেবে তাদের মধ্যে অন্যতম। বালিগঞ্জ কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম ক্যান্ডিডেট আফরিন বেগম। আফরিন, তোমাকে স্বাগত। কেমন চলছে ভোট প্রচার? জোর কদমে চলছে। বালিগঞ্জের মানুষজন বিপুল তাদের কাছ থেকে সাড়া পাচ্ছি। তাদের প্রত্যেককে মানে দেখতে পাচ্ছি। আমি যাচ্ছি বালিগঞ্জের বিভিন্ন অঞ্চলে অঞ্চলে, তাদের সাথে গিয়ে কথা বলছি, দেখা করছি, কারণ তাদের কাছে পৌঁছানোটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করি। তাদের সমস্যাগুলো যেমন শুনছি তেমন সমাধান এবং বিকল্প দুটোই দিচ্ছি। তো তারা ভালোবাসা জানাচ্ছেন, তারা আশীর্বাদ করছেন এবং তাদের চোখে মুখে স্পষ্ট ফুটে উঠছে যে তারা পরিবর্তন চান। তোমার এগেনস্টে যিনি ক্যান্ডিডেট, শাসক দলের যিনি এখন ক্যান্ডিডেট, তিনি বিদ্যুৎ মন্ত্রী সম্ভবত শোভনদেব চট্টোপাধ্যায়। বহুদিনের বর্ষিয়ান একজন, উনি বিধানসভার এমএলএ। তোমার কি মনে হয় তোমার এটা কত নম্বর ভোট? তুমি বিধানসভায় ভোট দেবে কতবার? দ্বিতীয়বার। তুমি দ্বিতীয়বার ভোট দিতে যাচ্ছ। তোমার এগেনস্টে ক্যান্ডিডেট, তিনি এতদিন ধরে এবং বামফ্রন্টের সময় তিনি এমএলএ ছিলেন, তার এগেনস্টে লড়ার যে মনোবল সেটা কতটা, এবং কেন তোমার মতো একজন তরুণকে প্রার্থী হিসাবে তারা ভোট দেবেন? একজন বর্ষিয়ান বিধায়ক যিনি সব কিছু জানেন, রাজনীতিটা জানেন, এলাকাটা চেনেন, তার বদলে তোমায় কেন বেছে নেবেন? দেখুন, আমি এই ক্ষেত্রে এটাই বলবো যে আমার আসলে মূল যে লড়াইটা সেইটা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, সেই ব্যক্তির রাজনীতির বিরুদ্ধে। তার রাজনীতির সাথে আমার সমস্যা আছে, তার রাজনীতি মানুষের কথা বলে না। আর তিনি বর্ষিয়ান একজন নেতা, বয়স্ক মানুষ। বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে যা গরম পড়েছে, আমাদের কলকাতায়ও যা গরম পড়েছে, সেখানে আমি আশা করি, আমি ওনাকে শুভকামনা জানাই যাতে উনি সুস্থ থাকুন। এবং একই সাথে আমি দৌড়ে বেড়াচ্ছি, ডোর টু ডোর যাচ্ছি, মানুষের কাছে পৌঁছাচ্ছি, তাদের কাছ থেকে ডিরেক্ট সমস্যা এবং তার সমাধান সেইগুলো আমি তাদেরকে জানিয়ে আসছি। ফলে যেহেতু মানুষের বিরুদ্ধে গিয়ে কোথাও গিয়ে এই তৃণমূল বিজেপি তারা রাজনীতি করেন, তাদের জন্য তাদের বিরুদ্ধে গিয়ে আমি বামপন্থী হিসেবে একজন, আমি বালিগঞ্জেরই মেয়ে। আপনি যেটা বললেন বলার সময় যে বিভিন্ন জায়গা তিনি চেনেন, তিনি এর আগে বালিগঞ্জ থেকে বোধহয় দাঁড়াননি এবং তিনি বিভিন্ন জায়গা থেকে, একাধিক জায়গা থেকে দাঁড়িয়েছেন। এর আগে বালিগঞ্জ থেকে তো বাবুল সুপ্রিয়র মতো একটা দাঙ্গাবাজকে বিজেপি থেকে এনে বালিগঞ্জে ক্যান্ডিডেট করে দেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে বিপুল মানুষ সাড়া ফেলে ভোট দিয়েছিলেন তার বিরুদ্ধে, কিন্তু তারপরেও বাবুল সুপ্রিয়কে সেই দলেই রাখা হয় এবং বাবুল সুপ্রিয়কে রাজ্যসভায় এমপি করে পাঠিয়ে দেওয়া হয়। ফলে আমি বালিগঞ্জের মেয়ে, বালিগঞ্জেই জন্মেছি, বালিগঞ্জেই বড় হয়েছি। বালিগঞ্জের বহু জায়গা আমার চেনা, গলি, সেখানে আবার দ্বিতীয়বার করে যাচ্ছি, মানুষের কাছে পৌঁছাচ্ছি, সেই সমস্যাগুলো আমার কাছে চেনা। ফলে বালিগঞ্জের মানুষ বালিগঞ্জের মেয়েকেই ভরসা রাখছেন। মানে তুমি বলছো বাংলা নিজের মেয়েকে চায় যেরকম ভাবে, সেইভাবে তুমি বলছো বালিগঞ্জ নিজের মেয়েকে চায়? দেখুন, সেই ক্ষেত্রে বাংলা নিজের মেয়েকে চায় না দিদিকে চাই, বাংলা আসলে কি চাই সেটা যদি বলতে বলেন, তাহলে বাংলার মানুষের সাথে কথা বলে দেখুন। আপনি বাইরে বেরিয়ে, বাংলার মানুষ কাজ চাই, শান্তি চাই, রুটি রোজগারি চাই। সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সরকারি স্বাস্থ্য ক্ষেত্রগুলোতে ঠিকঠাক চিকিৎসা পাওয়া যাচ্ছে না, বাংলার মানুষ সেটা চায়। বাংলার মানুষ ধর্মের রাজনীতি চায় না। এবং আমি বালিগঞ্জের মেয়ে হয়ে যদি বালিগঞ্জের মানুষের কাজের কথা না বলি, বালিগঞ্জের মানুষের সুরক্ষিত রাখার, তাদেরকে থাকার কথাগুলো না পৌঁছে দিই বিধানসভা অবধি, তাহলে বোধহয় বালিগঞ্জের মানুষরা আমাকেও চাইবে না। ফলত রাজনীতিটা ক্লিয়ার থাকতে হবে। সেই রাজনীতিটা আমার কাছে ক্লিয়ার। আমার মতাদর্শ আমার কাছে প্লাস পয়েন্ট এবং আমি সেই মতাদর্শ নিয়েই তৃণমূল এবং বিজেপির রাজনীতির বিরুদ্ধে লড়াই করছি। তোমার উত্তরের থেকে দুটো প্রশ্ন আমি নেব। একটা হচ্ছে, প্রথমে একটা করি, সেটা হচ্ছে তুমি ধর্মের রাজনীতির কথা বললে। তোমার কি মনে হয় ওই জায়গাতে বিজেপি কোনোভাবে তৃণমূলকে সাপোর্ট করে বা সুবিধে করে দিচ্ছে, বা একজন আরেকজনের হয়ে খানিকটা লড়ে দিচ্ছে, জায়গা করে দিচ্ছে? যেহেতু আগের বারেতে যখন ইলেকশন হয়েছিল, উপনির্বাচন, সেবারে বাবুল সুপ্রিয় যখন হয়েছিল, সদ্য বিজেপি থেকে তৃণমূলে এসেছেন এবং তিনি দাঁড়িয়েছিলেন। এইবারেতে যদিও শোভনদেবের মতো একজন অন্য বহুদিনকার তৃণমূল, বা তার আগে তিনি কংগ্রেস করতেন, পরে তৃণমূল করতেন, সেরকম কাউকে এনে দাঁড় করেছেন, সেইখানে কি তোমার মনে হচ্ছে যে এখনো সেই ফায়দাটা তুমি পাবে আগের বারে যে ফায়দাটা পেয়েছিলে?
দেখুন, এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে বালিগঞ্জের বিভিন্ন বিষয়গুলো বোঝা, যে বালিগঞ্জের মানে বিভিন্ন এলাকা, বিস্তীর্ণ এলাকা, বিভিন্ন তার সমস্যা, বিভিন্ন রকম জায়গা, মানুষজন আলাদা, তাদের সমস্যাও আলাদা। ফলত এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোথাও গিয়ে বালিগঞ্জের মানুষ এটা জানে যে বালিগঞ্জের মানুষ বিজেপিকে ভোট দিয়ে নিজেদের ভোটটা নষ্ট করতে চায় না। কারণ যদি আপনি বাই ইলেকশনেরও যে প্রসঙ্গটা তুললেন, বাই ইলেকশনেরও রেজাল্ট দেখেন, সেখানে বিজেপির প্রায় জামানত বাজেয়াপ্ত হয়েছিল এবং বালিগঞ্জে দ্বিতীয় স্থানে বামপন্থীরা ছিল। একাধিক ওয়ার্ডে আমরা জয়লাভ করেছিলাম। ফলত লড়াইটা দ্বিমুখী এই ক্ষেত্রে। যেহেতু লড়াইটা দ্বিমুখী এবং মানুষের সামনেও সেটাই পৌঁছাচ্ছে, মানুষও সেটাই বুঝছে যে সিপিএম এবং তৃণমূলের মধ্যেই এই লড়াইটা হচ্ছে, সেই ক্ষেত্রে বিজেপি কোথাও গিয়ে, বিজেপি যেহেতু আসনে জিততে চাইছে না, তারা কোনোভাবে বামপন্থীদের কাছে দিতে চায় না। তারা একাধিক জায়গায় যেখানে ধর্মের রাজনীতি করার প্রয়োজন, ধর্মীয় ভাবে হিংসা, হানাহানি, ভাগ করে দেওয়া, বিভাজনের রাজনীতি করা, সেই রাজনীতিগুলো তারা করার চেষ্টা করছে এবং সেইগুলোর মারফত তারা তাদের মানুষকে ভাগ করছে। ঠিক একই রকম ভাবে যেই অঞ্চলগুলোতে তারা এইটা করতে পারছে না, সেই অঞ্চলগুলোতে তারা অবশ্যই নিজেদের ভোটগুলো তৃণমূলে ট্রান্সফার করানোর চেষ্টা করছে, যাতে বালিগঞ্জের মতো একটা জায়গায় তারা ছদ্মভাবে থাকতে পারে। যেভাবে গোটা পশ্চিমবঙ্গে বামপন্থীদের সময় আরএসএস বিজেপি বলতে কিছু ছিল না। বাবরি মসজিদ যখন ভাঙা হয়েছিল তখন গোটা ভারতবর্ষ জুড়ে দাঙ্গা পরিস্থিতি, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে দাঙ্গা হয়নি। কারণ যারা ছিলেন সরকারে তারা বলেছিলেন যে দাঙ্গা করতে আসলে মাথা ভেঙে গুঁড়িয়ে দেব। সেটা বলার সৎসাহস আমাদের পশ্চিমবঙ্গের বর্তমানে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি রাখেন না। আমাদের পশ্চিমবঙ্গে কথায় কথায় দাঙ্গা লেগে যায়, যে কোনো ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে দাঙ্গা লেগে যায়। ফলে কোথাও গিয়ে এই যে আরএসএস এর দুর্গা, মোহন ভগবত মমতা ব্যানার্জিকে আরএসএস এর দুর্গা বলেন, বিজেপিও জানেন যে যে অঞ্চলগুলোতে বিজেপি ডিরেক্ট থাবা বসাতে পারছে না, সেই অঞ্চলগুলোতে তৃণমূলের মারফত ছদ্মভাবে আরএসএস কে শক্তিশালী করে সেখানে ভবিষ্যতে যাতে বিজেপি থাবা বসাতে পারে, মানুষের মননে, চিন্তা ভাবনায়, বিভিন্ন জায়গায় ধর্মীয় ভাবে ভাগ করে দেওয়ার রাজনীতি, ভাষার নামে, জাতের নামে ভাগ করে দেওয়ার রাজনীতি, সেইগুলো ধীরে ধীরে ঢুকে পড়ছে। কিন্তু তৃণমূল তো বলছে তারাই বিজেপির মূল শত্রু, বা তারাই ইন্ডিয়া ব্লক হোক বা এই সময় ভারতবর্ষের যে রাজনীতি চলছে তাতে তৃণমূল মনে করছে তারাই মূল শত্রু বিজেপির। দেখুন, তৃণমূল মনে করতেই পারে, তৃণমূল এটা দেখাতেই পারে। আসলে নির্বাচন আসলেই আমরা দেখতে পারি এই বিভিন্ন সময় তৃণমূল এবং বিজেপির যে একে অপরকে মানে বিরোধিতা, এবং এইটা দেখানো যে বিজেপির বিরুদ্ধে তৃণমূলই একমাত্র শক্তি এবং তৃণমূলের বিরুদ্ধে নাকি বিজেপি একমাত্র শক্তি। আদতে তাই নয়। আদতে এই বিজেপি প্রতিনিয়ত এই বাংলার প্রতিটা সংখ্যালঘু মানুষ, মতুয়া মানুষ, আদিবাসী মানুষ, বিভিন্ন মানুষজনদের মধ্যে এই বিজেপি ভয়ানক ঘৃণার রাজনীতি করছে, তাদের ওপর অত্যাচার করছে। সেটা পশ্চিমবঙ্গের বাইরেও ঘটছে, পশ্চিমবঙ্গেও তারা সেটাই করার চেষ্টা করছে এবং করছে। এবং একদিক দিয়ে কোথাও গিয়ে মমতা ব্যানার্জি, একদিক দিয়ে মাসিহা নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন। ফলত বিজেপি একদিকে ভাগ করার চেষ্টা করছে, মমতা ব্যানার্জি অন্যদিকে দেখাচ্ছে। মমতা ব্যানার্জিকে তো আমরা একাধিকবার বলতে শুনেছি এরকম ভাবে যে আসলে আমরা রয়েছি বলে আপনারা বেঁচে যাচ্ছেন, একটা জাতি যদি জেগে ওঠে তাহলে 12টা বাজিয়ে দেবে আপনাদের। এই বক্তব্যটা উনি কাদের উদ্দেশ্যে রাখলেন? নির্দিষ্ট একটা কমিউনিটিকে উদ্দেশ্য করে উনি বললেন, এবং ওনার এই বক্তব্যটা খুবই অপমানজনক। উনি নিজেকে মাসিহা বানিয়ে তাদেরকে এটা বলার চেষ্টা করছে যে আমাকে রাখো তবেই তোমরা বেঁচে থাকবে। এই ভয়টাও উনিই দেখাচ্ছেন। ফলত এইগুলো থেকে বোঝা যায় যে আসলে একে অপরের সহায়ক শক্তি, পরিপূরক শক্তি। দেখুন, হিন্দি ফিল্মের অভিনয়ের মতো তো আর, পুরোনো দিনের অভিনয়ের মতো তো আর হয় না যে টেবিলের তলা দিয়ে হচ্ছে যে সেটিংটা হয়ে গেল, সেটা আমরা দেখতে পেলাম, সেরকম ভাবে হবে না। ফলত সেটিংটা আসলে এইভাবে হয়, যে সেটিং তত্ত্ব সেটা আসলে এরকম ভাবে হয় যে একে অপরের সহায়ক শক্তি হতে হবে, হাত শক্ত করতে হবে, পরিপূরক হতে হবে। বিভাজনের রাজনীতি, দাঙ্গার রাজনীতি যে কোনো সময় আপনি দেখুন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় লাগছে, সেটা থেকে ভোটে ফায়দা কারা নেওয়ার চেষ্টা করছে, এক দলকে কারা ভয় দেখাচ্ছে এবং এক দলের মাসিহা কারা বানার চেষ্টা করছে। কেন আমাদের পশ্চিমবঙ্গে কাজের দাবিতে লড়াই হবে না? কেন পশ্চিমবঙ্গে চাকরির দাবিতে, রুটি রুজির দাবিতে লড়াই হবে না? কেন 8,000-এর কাছাকাছি সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে, সেটা নিয়ে লড়াই হবে না? কেন আমাদের সরকারি শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেটা নিয়ে লড়াই হবে না? কেন আমাদের গণপরিবহনকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে, সেটা নিয়ে কেন লড়াই হবে না? মহিলাদের সুরক্ষার হার এত তলানিতে ঠেকেছে, সেটা নিয়ে কেন লড়াই হবে না? মানুষজনকে কোথাও গিয়ে ধর্মের রাজনীতি, বিভাজনের রাজনীতির নামে কেন রুটি রুজির রাজনীতিটাকে ভুলিয়ে দেওয়া হচ্ছে? আমরা বামপন্থীরা তাই জন্য রাস্তায় নেমেছি, সবসময় রয়েছি এই রাজনীতিগুলোকে আবার তুলে ধরার জন্য, এইগুলো নিয়ে কথা বলার জন্য, মানুষ কি চাইছে মানুষকে সঙ্গে নিয়ে সেই লড়াইটা করার জন্য। বেশ, আমি তাহলে দ্বিতীয় প্রশ্নে আসি তোমার উত্তরের থেকে। তুমি সদ্য বোধহয় ছাত্র
কমপ্লিট করেছো, এখন যাদবপুর ইউনিভার্সিটি থেকে তোমার কি পিএইচডি করছো? পিএইচডি করছি। বেশ। তোমরা স্কুল বাঁচাও মূল বাঁচাও নামেও একটা তোমাদের ক্যাম্পেইন চলছে। তোমার এলাকাতেও অনেকগুলো সরকারি স্কুল আছে যেগুলো আমরা দেখেছি প্রায় ধ্বংসের মুখে বা বন্ধ হয়ে আছে ছাত্রের। তুমি যদি এমএলএ হও বা তোমাকে যদি মানুষ দুহাত তুলে আশীর্বাদ করে, তাহলে তুমি প্রথম কাজ হিসাবে স্কুলের, যেহেতু তুমি স্টুডেন্ট পলিটিক্স থেকে এসছো আমি যতদূর জানি, তাতে তুমি কি করতে চাইছো? কেউ ধরে নিচ্ছেন যে আমি এমএলএ হয়ে কি করব, ভালো। হ্যাঁ, যদি তুমি হও, আমি না, না, বললাম যদি অবশ্যই। তুমি হও তাহলে হ্যাঁ, তুমি কি বুঝতেই করতে পারছি, চাইবে কারণ এই স্কুলে? সরকার যে কাজগুলো করার প্রয়োজনীয়তা ছিল সেগুলো করেনি। অবশ্যই আমি যদি দেখি, পরিসংখ্যানও দেখি, আমাদের লকডাউন পরবর্তী সময়ে বিভিন্ন সময় আমাদের বর্তমানে যে ডেটা বলছে সেটা হচ্ছে যে 7,802টা সরকারি স্কুল আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে বন্ধ হয়ে গেছে। আমাদের বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের মধ্যেও বহু এরকম সরকারি স্কুল বন্ধ হয়েছে। বাংলা মিডিয়ামের কথা ছেড়েও দিলাম, সেগুলো তো হচ্ছেই, তার সাথে উর্দু মিডিয়াম বহু স্কুলও বন্ধ হয়ে গেছে। যেমন এসএসসিতে নিয়োগ হয় না, তেমন মাদ্রাসার নিয়োগের ক্ষেত্রেও একাধিক বাধা, এবং সেখানেও নিয়োগ হচ্ছে না ঠিক মতো। ফলত এই অঞ্চলের যে ছেলেমেয়েরা যারা সরকারি স্কুলে শিক্ষা পেত, যারা শিক্ষা আলাদা টাকা দিয়ে কিনতে পারে না, তাদের খুব মুশকিল হয়ে গেছে। আমার রিসেন্টলি কয়েকজন টিচারের সাথেও আলাপ হলো, যিনি বললেন আমাকে এসে যে ওনার স্কুলে এখন 45 জন ছাত্র, কিন্তু উনি একমাত্র টিচার এবং ওনাকেই সব ক্লাসে পড়াতে হয়, দেখতে হয়, এবং অন্য কোনো টিচার নেই। এইভাবে স্কুলগুলো চলছে এবং আস্তে আস্তে স্বাভাবিক সেটাও বন্ধ হওয়ার দিকে এগোবে, কারণ বাবা মারা চাইবেন যে তাদের ছেলে মেয়েদেরকে এমন জায়গায় ভর্তি করুন যেখানে তারা শিক্ষাটা প্রপারলি পেতে পারেন। আসলে এইটাই প্ল্যানিং, যে সরকারি স্কুলগুলোকে পরিকাঠামোগত উন্নতি থেকে একদম বঞ্চিত রেখে, ফান্ডিং থেকে বঞ্চিত রেখে, টিচার নিয়োগ থেকে বঞ্চিত রেখে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া। আমরা যদি দায়িত্ব পাই, মানুষ যদি বামপন্থীদের সরকার ঘরে, সেই সরকার মানুষের কথা বলবে, মানুষের জন্য লড়াই করবে। সমস্ত সরকারি স্কুলগুলো যেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে সেগুলোকে পুনরায় চালু করা হবে। এসএসসি পিএসসির মতো সরকারি যে পরীক্ষা সেগুলোকে আবার চালু করা হবে। বছর বছর শিক্ষিত বেকার যারা এখন রয়েছেন তারা চাকরি পাবেন। আমরা বলছি, আমরা যদি দায়িত্বে আসি, বালিগঞ্জের কোনো ছেলে মেয়ে বেকার থাকবে না, তাদের প্রত্যেকের কর্মসংস্থান হবে, তারা চাকরি পাবে। বালিগঞ্জের মানুষ যেমন কাজ পাবে, তেমন ভাবে আমাদের বিভিন্ন অঞ্চলে, পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে যে বাবা মারা বৃদ্ধ বয়সে একা থাকেন কারণ তার ছেলে বা মেয়েটি বাইরে চলে গেছে, দূরে চলে গেছে, তাদেরকেও পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের। তাদেরকে, আমাদের পশ্চিমবঙ্গে কর্মসংস্থান হবে। আমরা পাড়ায় পাড়ায় এআই ট্রেনিং সেন্টার বানানোর উদ্যোগ নিচ্ছি। মানুষ যদি দায়িত্ব দেয় আমরা সেগুলো করব সফলভাবে, এবং যেভাবে সেক্টর 5 বানানো হয়েছিল ঠিক একই রকম ভাবে আমরা বিভিন্ন জায়গায় আমরা এআই হাব বানাবো, যাতে আমাদের পশ্চিমবঙ্গ উদাহরণ হয়ে উঠতে পারে, পশ্চিমবঙ্গের মানুষ কাজ পেতে পারে, সেখানে অন্য রাজ্য থেকে এসে লোকজন কাজ পাবে, চাকরি পাবে, আমাদের পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদেররা তারা বাড়িতেই থাকবে, বাবা মার সাথে থাকবে, এখানে কাজ পেতে পারে। এই কাজগুলো করব। সরকারি স্কুলগুলোকে পরিকাঠামো উন্নত করব, সরকারি হাসপাতালগুলোর পরিকাঠামো উন্নত করব। ভালিগঞ্জ বলুন, আমাদের কলকাতা বলুন, বৃষ্টি হলেই যে জল জমে যায়, যাতে জলটা কয়েক মিনিটের মধ্যে নামিয়ে দেওয়া যায়, সেটার জন্য ড্রেনেজ সিস্টেম সারানো হবে। এবং আমাদের পাড়ায় পাড়ায় অভয়া টিম আমরা বানাবো, যাতে কোনো মেয়ে যদি কোথাও আনসেফ ফিল করেন, ডেঞ্জার ফিল করেন, একটি অ্যাপের মাধ্যমে তিনি সিগন্যাল পাঠাবেন, সেখানকার অভয়া টিম যারা সেন্সিটাইজড ট্রেন্ড হবে তারা সেখানে পৌঁছে যাবে এবং তাকে রেস্কিউ করে নির্দিষ্ট ডেস্টিনেশনে পৌঁছে দেবে। আমাদের নাগরিকদেরকে সুরক্ষিত প্রদান করার দায়িত্ব আমাদের, ফলত সেই দায়িত্বটাও আমরা পালন করব। একই সাথে যে হাই রাইজ বিল্ডিং গুলো আছে যেখানে বাবা মারা বৃদ্ধ বয়সে একা থাকেন, তাদের জন্য 24 ঘন্টা হেল্পলাইন নাম্বার আমাদের চালু থাকবে। এর আগে যেমন রেড ভলেন্টিয়ার কাজ করেছে, ঠিক একই রকম ভাবে আমাদের কুইক রেসপন্স টিমও কাজ করবে। তারা যখন চাইবেন তারা সেখান থেকে তাদেরকে ডেকে নিতে পারবেন সমস্যা সমাধানের জন্য। আমরা বালিগঞ্জের বিভিন্ন অঞ্চলগুলোতে, যেই জায়গাগুলোতে বসতি রয়েছে কিন্তু সেই জায়গাগুলোতে তুলনামূলক গাছ কম, সেই জায়গাগুলোতে আমরা গ্রিন সেন্টার বানাবো, যাতে সেই জায়গাগুলোতে গাছ লাগিয়ে পরিবেশ বান্ধব আমাদের স্কোয়াড থাকবে, তারা সেই জায়গাগুলোর পরিচর্যা করবে, দেখবে, এবং সেই জায়গাগুলোতে গাছ লাগানো হবে যাতে আমাদের পরিবেশে বাতাসটাও, সেটাও যেন শুদ্ধ অক্সিজেন আমরা পাই। আমরা দেখেছিলাম কিছুদিন আগে কলকাতার দূষণ কি মাত্রায় দিল্লিকেও ছাড়িয়ে গিয়েছিল, তো সেইটাও আমরা দেখব। একই সাথে সাথে এই যে পুকুর বুঝিয়ে বিভিন্ন জায়গায় প্লট তোলা, খেলার মাঠ বন্ধ করে দিয়ে প্লট তোলা, সেই সমস্ত কিছুর বিরুদ্ধেও আমরা কাজ করব। আমরা বলছি বালিগঞ্জে আছে, বালিগঞ্জের একটু ভেতরের দিকে যাবেন, সেখানে প্রচুর আছে। মানে আমি নাম নিয়ে বলতে পারি, আমি আপনার সাথে গিয়ে আপনাকে দেখিয়ে দিতে পারি। এইগুলো বালিগঞ্জের অঞ্চলেও ইলিগাল কনস্ট্রাকশনের ক্ষেত্রে এগুলো বিপুল একটা সমস্যা, তোলাবাজির একটা বিপুল একটা আমি সমস্যা সেটা রয়েছে। আসছিলাম যে বালিগঞ্জের বহু জায়গা আছে যেখানে তোলাবাজির একটা সমস্যা আছে। এই যে
মানে তাকে বাড়ির একটা পাঁচিল করতে গেলেও তাকে টাকা দিতে হয়, বা বাড়ি ভাঙতে গিয়ে রিপেয়ার করতে গেলেও তাকে টাকা দিতে হয়। এই তোলাবাজির যে জুলুম বা তোলাবাজি যাই হচ্ছে, সেটাকে তুমি কিভাবে ভাবছো যে সেটার এগেনস্টে তোমরা কি করতে চাও? দেখুন, যদি বালিগঞ্জের মানুষ আমাদের ওপর ভরসা করেন, তারা দায়িত্ব দেন, তাহলে আমরা এটা বলছি যে যে অঞ্চলে এই ধরনের তোলাবাজি হবে বা দুর্নীতি হবে, সে যেই হোক না কেন, এমএলএ এর পক্ষ থেকে তার বিরুদ্ধে এফআইআর করা হবে এবং তার এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে। কারণ আমাদের পশ্চিমবঙ্গকে গড়ে তুলতে এই ধরনের দুর্নীতিরাজ, গুন্ডারাজ এগুলোকে শেষ করতে হবে, যেটা এই সরকারের মধ্যে প্রচন্ড অভাব রয়েছে। তারা এই গুন্ডারাজকে চালিয়ে নিয়ে যেতে চান, তারা এই গুন্ডারাজের মারফতই অঞ্চলগুলোতে ভয় দেখিয়ে তোলা তোলেন। তো সেইটার বিরুদ্ধে আমাদেরকে কাজ করতে হবে এবং আমরা স্ট্রিক্ট অ্যাকশন নেব। তোমার কি মনে হচ্ছে যে যে ধরনের মেশিনারিজ কাজ করে ভোটের ক্ষেত্রে, তোমার কাছে সেই মেশিনারিজ আছে ভোট জেতার জন্য? দেখুন, সে বহু ক্ষেত্রে অবশ্যই মানি পাওয়ার, মাসেল পাওয়ার, মিডিয়া পাওয়ার যেভাবে ওরা কিনে নেয়, সেই রকম তো কিনে নেওয়ার ক্ষমতা আমাদের নেই। কিন্তু হ্যাঁ, মানুষকে জয় করার ক্ষমতা আছে। সেই ক্ষমতা নিয়ে লড়ছি, সীমিত ক্ষমতা নিয়েই লড়ছি। অসম লড়াই হতে পারে, কিন্তু বালিগঞ্জের মানুষ যেভাবে পাশে রয়েছেন, সেইটা আমাকে সাহস যোগাচ্ছে। এবং নির্বাচন কমিশন আসে, নির্বাচন কমিশন যায়, কিন্তু আমাদের এই রাজ্যে ভোট শান্তিপূর্ণ হয় না। এইবারে এত বেশি করে ফোর্স পাঠানো হয়েছে। তো দেখা এবছর তো যাক। 2 দফায় ভোট, ইনফ্যাক্ট আফটার 2011 সালের আগে আমরা 2 দফায় ভোট দেখেছিলাম, তারপরেই প্রথম 2 দফায় ভোট হচ্ছে। তো সেই ক্ষেত্রে তাতে আশাবাদী 2 দফায় ভোটে? দেখুন, আশাবাদী তো আমরা অবশ্যই, লড়াই করতে নেমেছি তো কোমর বেঁধেই নেমেছি। ফলে তো সেই ক্ষেত্রে দেখা যাক, প্রশাসনের ভূমিকা যদি প্রশাসন পালন করেন, মানুষের ভূমিকা যদি মানুষ পালন করেন, তাহলে সেই ক্ষেত্রে 100% আশাবাদী। মানুষের ভূমিকা পালন করেন মানুষ যদি মনে করেন এই গভর্নমেন্টকে হারানোর জন্য তারা বিজেপির হাতে ক্ষমতা তুলে দেবেন, তা সেটাও তো তাহলে। দেখুন, সেটা তো মানুষের দায়িত্ব। মানুষ কি চাইছেন? আপনি চলুন আমার সাথে, বেরোন। মানুষ কি সেটা আদতে চাইছেন? বালিগঞ্জের মানুষ তো চাইছেন না, আর পশ্চিমবঙ্গের মানুষও চাইছেন না এই ক্ষেত্রে। কারণ একাধিকবার তো তারা বলেছে যে আবকি বার বিজেপি পার, এরকম অনেক স্লোগান আমরা দিতে দেখেছি। তো আলটিমেটলি দিনের শেষে গিয়ে পশ্চিমবঙ্গের মানুষ কোথাও গিয়ে এই বিজেপির মতো একটা ঘৃণ্য শক্তিকে, যারা ভাগাভাগির রাজনীতি করে, ঘৃণার রাজনীতি করে, তাদেরকে কোনোভাবে বাংলার দায়িত্ব দিতে চায় না। ফলে তারা বুঝতে পারছে যে বিজেপির সাথে সেটিং করে কারা চলছে। একাধিক ইস্যু বলুন, নতুন এডুকেশন পলিসি বলুন, যেটা কেন্দ্রে নিয়ে আসা হয়েছিল, মমতা ব্যানার্জি বললেন আমি এখানে লাগু করব না, কিন্তু এসিপির নাম করে সেটাই আমাদের রাজ্যে লাগু করে দেওয়া হলো। ওয়াকাফ আইন, যেটা বিজেপি বিল নিয়ে এসেছিল, সেই ওয়াকাফ আইনের বিরুদ্ধে মমতা ব্যানার্জি বললেন বাংলায় থেকে কোনো প্রোটেস্ট করা যাবে না, ওয়াকাফ আইন নিয়ে কথা বলতে হলে দিল্লি চলে যাও। তারপর সেই আইন হুবাহু 100% এখানে লাগু করে দেওয়া হলো। এসআইআর এর ক্ষেত্রে বলেছিল আমি বেঁচে থাকতে কোনো মানুষের নাম বাদ যাবে না, সেই এসআইআর করা হলো। বালিগঞ্জ অঞ্চলেই 23,000 মানুষের নাম বাদ গেছে। তোমরা তো বলছো যে যতক্ষণ না ভোটার অধিকার পাবে ততক্ষণ ভোট হবে না, এটা তোমাদের স্লোগান। তাহলে এই যে তুমি যে সংখ্যক মানুষের কথা বললে বাদ গেছেন, তাদের জন্য কি ভোটাধিকার ফেরানোর কি চান্স আছে? ভোট দিতে পারবেন অবশ্যই আমরা কতটা? আমরা আমরা আমাদের দায়িত্ব অনুযায়ী, আমাদের আন্দোলন অনুযায়ী, আমাদের কাজ অনুযায়ী আমরা সেই চেষ্টা করে যাচ্ছি, চালিয়ে যাচ্ছি। আমরা জায়গায় জায়গায় হেল্প ডেস্ক করছি। হেল্প ডেস্কের মাধ্যমে যে মানুষরা ফর্ম ফিল আপ করতে পারছে না, তাদের যেমন ফর্ম ফিল আপ করা হচ্ছে, একই সাথে আমাদের বিভিন্ন অঞ্চলে আমাদের লয়ার টিম কাজ করছে। লয়ার টিমের নাম্বার আমরা সেখানে প্রোভাইড করে আসছি। কখনো কখনো হেল্প ডেস্কের লয়াররা নিজেরা এসে বসছেন, এবং যে মানুষদের ট্রাইব্যুনালে, কোর্টে কেস করার প্রয়োজনীয়তা রয়েছে, তারা হয়তো জানবেন না, পারবেন না, সেই ক্ষেত্রে ফ্রিতে তাদের জন্য সেগুলো অ্যাপিল করা হচ্ছে, সেগুলো আমরা করছি, যাতে কোনো মানুষের ন্যায্য, যাদের বৈধ কাগজপত্র রয়েছে, সমস্ত কিছু রয়েছে, তার 2002 এর লিস্টে নাম রয়েছে, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে তাদের নাম বাদ দিয়েছে এই মমতা ব্যানার্জির সরকার, পর্যাপ্ত পরিমাণে কর্মী দিতে পারেননি বলে এই মানুষগুলো হেনস্থার শিকার হচ্ছে, তাদের জন্য আমরা বামপন্থীরা লড়াই করছি। সরকারের দায়িত্ব সরকার পালন করে না, সরকার করছে না, সরকার দেখছে না এই মানুষগুলোকে। বামপন্থীরা রাস্তায় রয়েছে সেই লড়াইটা লড়ার জন্য। ধন্যবাদ আফরিন, তুমি এতটা সময় দেওয়ার জন্য। তার জন্য আপাতত ধন্যবাদ। বাড়িতে খাওয়া দাওয়া ঠিকঠাক করছো তো? একদম, গরমে জল বেশি করে খাচ্ছি, বাকি খাওয়া দাওয়া চলছে। শরীর সুস্থ রাখো, ভালো থাকো। ধন্যবাদ।